নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একদম কাছে এসে গেছে মহালয়া। আর এই মহালয়ার বিশেষ দিনটিতে আমরা অনেকেই পরস্পরকে শুভেচ্ছা জানাই বা বলে থাকি শুভ মহালয়া। কিন্তু অনেকের মতে মহালয়ার এই বিশেষ দিনটি নাকি শুভ নয়। তাই এই দিন শুভ মহালয়া বলা বা শুভেচ্ছা জানানো একেবারেই উচিত নয়। আসল সত্যিটা কি? আর এই মহালয়ার বিশেষ দিনেই এই বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এর প্রভাব কোন কোন রাশির জাতক জাতিকাদের উপরে পড়তে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়ার এই বিশেষ দিনে? এই দিন তর্পণ করা কি আদৌ শুভ? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। পিতৃপক্ষের শেষ লগ্নে পূর্বসূরীদের উদ্দেশ্যে অনেকেই তর্পণ করে থাকেন এই মহালয়ায়। তর্পণ কথাটির অর্থ হলো তৃপ্তির উদ্দেশ্যে জল দান করা। মৃত পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মাকে এই জল দানের মাধ্যমে তৃপ্ত করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এই দিন পূর্বজদের অতৃপ্ত আত্মা মনুষ্যলোকের কাছাকাছি নেমে আসে। শাস্ত্রে পঞ্চমহাযজ্ঞের বিধানও দেওয়া হয়েছে। তবে এই জলদান শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যেই করা হয়। প্রয়াত পূর্বপুরুষদের প্রতি জলদান করার কারণেই এই রীতিকে শ্রাদ্ধের সঙ্গে তুলনা করে অনেকেই মহালয়াকে শোকের দিন হিসেবে মনে করে থাকেন। ফলে তা কখনোই শুভেচ্ছা জানানোর দিন হতে পারে না বলেই তাদের বিশ্বাস। আবার অন্যদিকে এই দিনটি কিন্তু দেবী পক্ষের সূচনা লগ্ন। এই দিনে দেবতাদের বর লাভ করে অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন দেবী দুর্গা। তাই একে শুভক্ষণ হিসেবে বিবেচনা করে চণ্ডীপাঠ করার নিয়ম প্রচলিত রয়েছে। এই দিন থেকেই অনেক জায়গাতে শুরু হয়ে যায় দুর্গাপুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান। সেই কথা মাথায় রেখে অনেকের মতেই মহালয়ার দিনটি কিন্তু একটি শুভ দিন হিসেবেই বিবেচিত। তবে শাস্ত্র মতে এই জলদান এক মহামিলন ক্ষেত্র রচনা করে, যা একেবারেই অশুভ নয়। ফলে এই শুভ ও অশুভের ধারণা ব্যক্তিগত চিন্তাভাবনার উপরেই নির্ভর করে থাকে এবং এতে মহালয়ার তাৎপর্য এবং গুরুত্ব একেবারেই ক্ষুণ্ণ হয় না। বন্ধুরা, এই বছর মহালয়ায় পিতৃপক্ষের অবসানের দিনে এই বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ পড়ছে। মহালয়ার অমাবস্যাও রয়েছে সেই সময়। কতক্ষণ থাকবে এই সূর্যগ্রহণ আর কতক্ষণই বা থাকছে অমাবস্যা তিথি? গুপ্ত প্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আসুন দেখে নেওয়া যাক এই তিথি এবং অমাবস্যার সময়কাল। ভারতীয় সময় অনুসারে 2রা অক্টোবর মহালয়ার দিন রাতে পড়ছে সূর্যগ্রহণ। 2রা অক্টোবর রাত 9টা 13 মিনিট থেকে শুরু হবে গ্রহণ, শেষ হবে রাত 3টে 17 মিনিটে। এবারের পিতৃপক্ষ শুরুর সময়ে ছিল চন্দ্রগ্রহণ আর শেষের সময়ে থাকছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের পরই 3রা অক্টোবর থেকে শুরু হবে নবরাত্রি। দেবী দুর্গার 9 রূপের আরাধনা করা হয় নবরাত্রিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 1লা অক্টোবর রাত 9টা 41 মিনিটে শুরু হবে অমাবস্যা আর অমাবস্যা তিথি শেষ হবে 2রা অক্টোবর বুধবার রাত 12টা 19 মিনিটে। আর গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হবে 1লা অক্টোবর রাত 9টা 4 মিনিট 50 সেকেন্ডে আর অমাবস্যা তিথি শেষ হবে
2রা অক্টোবর বুধবার রাত 11টা 5:37 বন্ধুরা, মহালয়ায় বছরের শেষ সূর্যগ্রহণের এই সময়ে কি তর্পণ করা যাবে? তর্পণ করতে গেলে কোন কোন বিশেষ নিয়মগুলি মাথায় রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক। সর্বপিতৃ অমাবস্যায় ঘটা সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ বলে গণ্য হবে না। এমন পরিস্থিতিতে এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান আপনি করতেই পারেন। পিতৃপক্ষে বৃক্ষরোপণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতারা অশ্বত্থ গাছ, বেল গাছ ও তুলসী গাছে বাস করেন। এটা বিশ্বাস করা হয় যে সর্বপিতৃ অমাবস্যায় তর্পণ নিবেদন ছাড়াও আপনি যদি এই বিশেষ গাছগুলি নদীর তীরে, মন্দিরে বা কোনো তীর্থস্থানে লাগান তাহলে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হন এবং আপনাকে সমৃদ্ধময় জীবনযাপনের জন্য আশীর্বাদ করে থাকেন। সূর্যগ্রহণের সময় কোন বিশেষ সতর্কতাগুলি অবলম্বন করতে হবে? সূতক সময় পালন। সূতক সময়কাল সূর্যগ্রহণের সময় থেকে 12 ঘন্টা আগে শুরু হয়। এই সময়ের মধ্যে পুজো করা বা মূর্তি স্পর্শ করা উচিত হবে না। পুজোর স্থান অবশ্যই ঢেকে রাখবেন। গ্রহণের সময় বাড়ির মন্দির বা উপাসনালয়কে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এর পবিত্রতা বজায় থাকে। এই সময় কোনো খাদ্য গ্রহণ বা পান করবেন না। গ্রহণের সময় কোনো ধরনের খাবার বা জল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সঠিক বলে বিবেচনা করা হয়। তুলসী পাতার ব্যবহার। গ্রহণের সময় খাদ্যদ্রব্যের উপরে তুলসী পাতা রাখুন যাতে সেগুলি দূষিত না হয়ে যায়। তুলসী পাতাকে অত্যন্ত পবিত্র একটি পাতা বলে মনে করা হয়। গঙ্গার জল ছিটানো। গ্রহণ শেষ হবার পরে সমস্ত বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন যাতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। বাড়ির ভিতরে থাকতে পারলে সবথেকে ভালো হয়। বাইরে বেরোনো যতটা সম্ভব এড়িয়ে যাবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। সূর্যগ্রহণের সময় এই সতর্কতাগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ যাতে আপনি এবং আপনার পরিবারের সকলে নিরাপদ এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া অশুভ। এই দিনে সূর্য ও শনির ষষ্ঠক যোগও তৈরি হচ্ছে। সূর্যগ্রহণের সময় শনি এবং সূর্য একে অপরের অষ্টম দিকে থাকবে, সেই জন্য এটিকে অশুভ বলেই মনে করা হয়। শনি, সূর্য এবং সূর্যগ্রহণের কারণে ষষ্ঠক যোগ গঠিত হচ্ছে যা সব রাশির উপরেই প্রভাব ফেলবে। 5 রাশির জাতকদের জন্য এটি অশুভ বলে প্রমাণিত হতে পারে। 1. ষষ্ঠক যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়িয়ে দিতে পারে, তাদের জীবনে অশান্তির প্রভাব বাড়তে পারে। 2. মেষ রাশির জাতকদের উপরে অশুভ ছায়া পড়তে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। 3. কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে, পারিবারিক কলহ বাড়তে পারে এই সময়টায়। 4. আর্থিক সমস্যায় পড়তে হতে পারে কন্যা রাশির জাতকদের, ব্যবসা, চাকরি বা পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। 5. বৃশ্চিক রাশি, বাড়িতে অশান্তি হতে পারে, গাড়ি চালানোর সময় সতর্ক অবশ্যই থাকবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।